এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ঝিরঝিরে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে শহর জুড়ে। ঠান্ডার প্রকোপে লোকজন একটু দ্রুতই ঘরে ফিরে যাচ্ছে। অনেকে আবার আয়েশ করে চায়ের দোকানে বসে ধোয়া ওঠা কাপে চুমুক দিচ্ছে। ঘড়িতে রাত 11:30। শীতের রাত 11টা মানে অনেক কিছু। মনে হয় মধ্যরাত পেরিয়ে গিয়েছে। রেহনুমা অধীর হয়ে বসে আছেন। ধীরে ধীরে তার মেজাজের পারও উচ্চতর হচ্ছে। মনে হচ্ছে অপেক্ষার এক একটা প্রহর যেন 1 শতাব্দীর সমান দীর্ঘ হয়ে গিয়েছে। পাকা 2 ঘন্টা আগে তিনি তার গুণধর ছেলেকে ফোন করে বাসায় আসতে বলেছেন। ছেলেটা এত বেয়ারা হচ্ছে দিন দিন। মা যা অপেক্ষায় বসে আছে সেটার কোনো গুরুত্ব তার কাছে নেই। মিসেস রেহনুমা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সোফায় বসা মেয়ের মুখখানার দিকে তাকিয়ে রইলেন। মনির সেদিকে খেয়াল নেই। দিন দুনিয়া ভুলে সে এক মনে টিভি দেখায় ব্যস্ত। রেহনুমা নিজের রুমের উদ্দেশ্যে উঠে দাঁড়ালেন। তা দেখে মুন্নি বলল, ভাইয়া মনে হয় আজ আর আসবে না মা, তুমি শুয়ে পড়ো। মিসেস রেহনুমা কিছু না বলে চলে গেলেন। রুমে গিয়ে কিছু ফাইলপত্র নিয়ে বসলেন। কিছু সময় পার হতেই কলিং বেলের আওয়াজ পান তিনি। ছেলে যখন রুমে ঢুকলো তিনি মুখ তুললেন না। তাকে দেখে মনে হচ্ছে রুমে যে কেউ একজন প্রবেশ করেছে সেটা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। রেহনুমার নবাবজাদা একমাত্র পুত্র মেহফিল ইভান চৌধুরীর সবটাই বসলো। ধীর পায়ে মায়ের সামনে গিয়ে বসলো সে। শান্ত স্বরে বলল, এত রাতে এত মনোযোগ দিয়ে কাগজপত্রে কি করছো? মিসেস রেহনুমা মুখ তুললেন। ঠান্ডা স্বরে বললেন, রাত যে এত হয়েছে সেটা তাহলে তুমি জানো? ইভান চুপ করে রইল। তা দেখে রেহনুমা বললেন, রাত 9টায় তোমার আসার কথা। যেই 2.5 ঘন্টা তুমি লেট করেছো সেই সময়টা কি আমি ফালতু কাটাই বলে তোমার মনে হয়? তোমার মতো টই টই করে ঘোরার সৌভাগ্য আছে নাকি আমার? 7 দিন 24 ঘন্টা আমি অন ডিউটিতে থাকি। পেছনে পাগলা কুত্তা লেগে থাকলে যেমন অবস্থা হয় আমি সেই অবস্থায় আছি। অথচ তুমি ভবঘুরে হয়েও সপ্তাহে 1 দিন ডাকলে আসতে তোমার 2.5 ঘন্টা সময় লেগে যায়। অথচ মেয়েটার সাথে জায়গায় জায়গায় ঘুরে বেড়াতে তো ভুল করেও ভুল হয় না। আজও ঠিক আমার চোখের সামনে দিয়ে দুজন হেঁটে গেলে। এই 2.5 ঘন্টা কি মেয়েটাই তোমাকে আটকে রেখেছিল? ইভান মায়ের এই আচমক আক্রমণ সহ্য করতে পারলেন না। সব সময় মেজাজের পারদ তার অল্পতেই উচ্চতরে চলে যায়। সে বিরক্তির সুরে বলল, মেয়েটা আটকে রাখবে কেন? আমারই নিজস্ব কাজে দেরি হয়েছে। ও আচ্ছা, তা তোমার কি এমন নিজস্ব কাজ? কয় ঘন্টা অফিস করে বাড়ি ফেরো তুমি? তুমি এত কথা পেঁচাচ্ছ কেন মা? দেরি হয়েছে ঠিক, কিন্তু আমি আসতে তো ভুলিনি। তুমি কি বলবে তাই বলো। বলার জন্যই ডেকেছি। তবে আমি বলে যাব আর তুমি শুনে যাবে সেটা কিন্তু হবে না ইভান। যতটা শুনবে ঠিক প্রতিটা অক্ষর যেন আমি তোমাকে অনুসরণ করতে দেখি। আমার বারবার নিষেধ সত্ত্বেও তাসার পেছনে কেন পড়ে আছো তুমি? তোমাকে কতবার বলেছি এই মেয়েটা, এমনকি তার বাবাও অতি ধুরন্ধর মানুষ। এদের সাথে অতি সত্বর সকল সম্পর্ক ছিন্ন করবে। বুঝলে আমার কথা? ইভানের প্রচুর মেজাজ খারাপ হয়। সব সময় তার কাজে মায়ের হস্তক্ষেপ সে মেনে নেবে কেন? সে গলার স্বর উঁচু করে বলল, ধুরন্ধর লোক তুমি টের পেলে কি করে? তুমি কি অনুসন্ধানে নেমেছিলে নাকি? মিসেস রেহনুমাও গলার স্বর উঁচু করতে বাধ্য হলেন। আমি না জেনে কোনো কথা বলি না, তুমি জানো না ইভান? হ্যাঁ জানি, এটাও জানি তুমি কেন আমাকে তাসার থেকে দূর করতে চাও। রেহনুমা থমকে গেলেন। আহত থমথমে গলায় শুধালেন, বলো শুনি, কেন দূর করতে চাই? কারণ আমি ওকে বিয়ে করলে ও সব কিছুতে অধিকার চাইবে। আমার মতো আওয়ারা হয়ে ঘুরে বেড়াবে না। সব কিছু তোমার হাতে থাকতে দিবে না। ও আমার ভাগের বিজনেসটুকু নিজে বুঝে নিতে চাইবে। আমার সম্পত্তিগুলো আদায় করে নিবে। ওর সাথে আমার সংসার হবে। আর এখন যা কিছু তোমার হাতে আছে সব তুমি হারাবে। শুধু তোমার আর মুন্নির ভাগের সামান্য সম্পদটুকু বাদে। ইভানের কথায় চরম মর্মাহত হলেন মিসেস রেহনুমা। একটা ছেলে কতটা বর্বর হলে নিজের মাকে এভাবে বলতে পারে? ছেলেটার মাথা তার স্বামীটা এমন ভাবে ওয়াশ করেছে
সে নিজের ভালোটাও দেখতে পাচ্ছে না। রেহনুমা তাশার সাথে ইভানের সম্পর্কের কথা জানতে পেরে নিজেই তাশার সাথে কথা বলেছিলেন। কথা বলে এবং মেয়েটাকে পর্যবেক্ষণ করে তিনি প্রচন্ড হতাশ হয়েছেন। তাশার সর্বাঙ্গী আধুনিকতার ছোঁয়া, অশালীন পোশাক পরে রেহনুমার সাথে একবার কথা হয়েছে। কথাবার্তায় অতি কোমলতা ছিল, যেটা যে কারো নজরে অতি রঞ্জিত বলে মনে হতো। মেয়েটা ধূর্ত, বাহ্যিক রূপ দেখিয়ে ইভানকে গলিয়েছে, এখন কোমল রূপ দেখিয়ে রেহনুমাকে পটাতে চায়। তারপর তিনি আড়ালে স্পাই লাগিয়ে যা জানতে পারেন তাতে তার আত্মা খাঁচা ছাড়া হওয়ার অবস্থা ছিল। তাশা একজন ড্রাগ এডিক্টেড। সে বহু ছেলেদের সাথে একই টেবিলে বসে নেশা করে, যখন যাকে ভালো লাগে তার সাথেই সাময়িক সম্পর্কে জড়ায়। এমন একটা মেয়ের সাথে ইভান প্রেম করবে এটা তিনি কল্পনাও করেননি। এসব কিছু মনে পড়তেই মিসেস রেহনুমা ধপ করে আগের জায়গায় বসে পড়লেন। থমথমে গলায় বললেন, তার মানে তুমি বলতে চাও আমরা তোমার সম্পদ ভোগ করে বেঁচে আছি? এত কঠিন কথা যদি সন্তান হয়ে তুমি আমাকে বলতে পারো, তাহলে আমি পিছুপা হব কেন? আমিও তোমাকে জানিয়ে রাখছি, খুব রিসেন্ট আমি তোমাকে বিয়ে করাবো, এবং অতি অবশ্যই আমার পছন্দের পাত্রীর সাথে। ইভান ঠোঁটের কোণে বাঁকা করে ঠাট্টার সুরে বলল, তুমি করালেই যে আমি করে ফেলবো এমনটা কেন ভাবলে? কারণ তো অবশ্যই আছে। তুমি বিয়ে না করলে বিজনেসের যে শেয়ার তোমার নামে আছে সেটা আমি বাতিল করে দেব। অন্যর অধীনে চাকরি করে খাবে সে ক্ষমতা তোমার নেই। বিজনেসের টাকা না আসলে তোমার লোন শোধ হবে না। 3 মাস পর তুমি থাকবে জেলে। ইভান হতবাক হলো, কিন্তু ভাঙল না। সে রুষ্ট স্বরে বলল, বিজনেস থেকে বঞ্চিত করার হুমকি দিচ্ছ কাকে? আমার বাবার ইনভেস্টমেন্ট না পেলে আজ এই বিজনেসের বটাও থাকতো না, ভুলে গেলে? হাসালে ইভান। ইনভেস্টমেন্ট করে বসে থাকলেই আপনা আপনি সব কিছু হয়ে যায় না। একটা বিজনেস দাঁড় করাতে কতটা শ্রম লাগে, কত রাত ঘুম বিসর্জন দিতে হয় তা তোমার মতো নালায়েক কি করে জানবে? আর তুমি হয়তো ভুলে যাচ্ছ যেই টাকা তোমার বাবা ইনভেস্ট করে আমাকে সাহায্য করেছিল সেই টাকাও আমারই ছিল। ইভান কি বলবে বুঝে পেল না। সামানে সামানে উত্তর দিতে না পেরে রাগে তার মাথা ফেটে যাচ্ছে। রেগে উন্মাদ হয়ে সে ম্যাড রুম ত্যাগ করে। একটু পর মিসেস রেহনুমা মেইন গেট খোলার শব্দ পান। ইভান চলে গেছে বুঝতে পেরে রেহনুমার বুক চিরে বিশাল দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, চোখ দুটো জ্বালা করে ওঠে। ছেলেটা কেন বাপের মতো রক্তটা ধৃষ্ট উশৃঙ্খল হলো? এসব কারণে তার নিজের সংসারটাও টিকল না। ছেলের বেলায়ও সেটা হলে তিনি কিভাবে সহ্য করবেন? ঘুটঘুটে আধারে ঢাকা রাতটা নিস্তব্ধতায় ছেয়ে আছে। শরীরে ঝিম ধরানো হিমেল হাওয়ায় মনের উষ্ণ অনুভূতিগুলো মিলিয়ে আসে যেন। শহরের উচ্চাবিলাসী রেসিডেন্সদের অনুরোধে কেনা বিদেশি কুকুরগুলোর খানিক পরপর ঘেউ ঘেউ ছাড়া আর কোনো তেমন শব্দ নেই। একটু পরপর এদিক ওদিকে রশির হাতে কুকুর ঘোরানো দারোয়ানকেও আবছা চোখে পড়ে, কখনো এই গলি কখনো ওই গলি। মায়ের অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে সশব্দে দরজা বন্ধ করে ইভান। রাতের নিস্তব্ধতায় সেই শব্দ বেশ জোরালো হয়ে কানে বাজে তার নিজেরই। গাড়ির স্টিয়ারিং হুইলে ধাম করে ঘুষি বসায়, ফলে আগের চেয়েও জোরালো শব্দে বেজে ওঠে তীক্ষ্ণ হর্ন। ইভান এক হাতে সামনের চুলগুলো খামচে ধরে তাশাকে ফোন করে। ফোন ধরতেই রাগটা ঝাড়ল তাশার উপর। তোমাকে বারবার বলেছিলাম এলাকার রেস্টুরেন্টে বসবো না, এলাকার রাস্তায় হাঁটবো না, কিন্তু তুমি শুনলে তো। এখন তোমার কারণে সম্পর্কটা নষ্ট হলে সেই দোষ আমার ঘাড়ে চাপাবে না। তাশা বুঝতে পারলো মায়ের সাথে আবার ঝামেলা হয়েছে ইভানের। সে বিচলিত কণ্ঠে বলে, সরি ইভান, এবারের মতো সামলে নাও, আর কখনো ভুল করেও এমনটা হবে না। হওয়ার জন্য আগে সম্পর্কটা থাকতে হবে তো। কি বলতে চাচ্ছ? ইভান রাগটা গিলে নেওয়ার চেষ্টা করে বলল, কিছু না, আপাতত আমি ফোন না দেওয়া পর্যন্ত আমাকে ফোন করবে না, নয়তো কথা বলার জন্য ফোনটাই থাকবে না। এ বলে ফোন কেটে দিল। এরপর নিজের গাড়িটা নিয়ে সোজা গেল। হই হই করে ওঠে ওরা। সবাই বড়লোক হলেও ইভানের মতো কারি কারি টাকা ঢালার ক্ষমতা ওদের কম। ক্ষমতা থাকলেও অন্যের টাকায় পেট পূর্তি করতে পারলে নিজের টাকা খসাতে কে চায়?
সুতরাং ক্লাবের ফুর্তির বেশিরভাগ টাকাটা ইভানের পকেট থেকেই আসে। অথচ বাকিরা বিভিন্ন কাজকর্মের সাথে জড়িয়ে থাকলেও ইভান কোনো কাজই করে না। সে মাস শেষে মায়ের ব্যবসা থেকে লাভাংশ পায়, যেটুকু তার নামে দিয়েছিল রেহনুমা। তিনি যদি তখন জানতেন অতি আদর দেখিয়ে একমাত্র ছেলেকে এতটা দিয়ে দেওয়ার ফলে সে এমন আশকারা পাবে, তাহলে কখনোই তাকে এসব দিতেন না। ইভান তার বাবার পক্ষ থেকে যে অ্যাপার্টমেন্ট পেয়েছে, বর্তমানে সে একা একা সেখানে থাকে। আর মিসেস রেহনুমা ও তার মেয়ে মুন্নির নিজেদের অ্যাপার্টমেন্টে থাকে, যেখানে আগে ইমরান চৌধুরী তার স্ত্রী রেহনুমা ও 2 সন্তানকে নিয়ে থাকতেন। তিনিও অন্যত্র যাওয়ার আগে সম্পত্তি হিসেবে এই অ্যাপার্টমেন্ট স্ত্রী কন্যাকে লিখে দিয়েছেন। দিতে চাননি। তার নোংরামির শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার খবর পেয়ে রেহনুমা অনেক ঝামেলা করে এই অ্যাপার্টমেন্ট লিখিয়ে নিয়েছেন। আর আইন অনুযায়ী যেহেতু ছেলে বেশি পায়, সুতরাং ইভানের অ্যাপার্টমেন্টে তার একার আধিপত্য। ইভানকে চুপচাপ একের পর এক গ্লাস শেষ করতে দেখে অর্ক বলল, তোকে এমন পায়ের বম লাগছে কেন? বাকিরাও ইভানের দিকে তাকায়। ছেলেটার চোখ দুটো রক্তিম, যেন আগুনের ফুলকি বের হবে যে কোনো সময়। চোখ দিয়ে সে আশেপাশের সমস্তটা জ্বালিয়ে দেবে। সে উত্তর দিল না। রাজবি নিজের গ্লাসটা পূর্ণ করতে করতে শুধায়, তাসার সাথে ঝামেলা। ইভান এবার থমকায়, দাঁতে দাঁত পিষে বলে, ওর নামটা আপাতত নিস না। ইভানের মেজাজ বুঝতে পেরে কেউ আর এই বিষয়ে কথা বাড়ালো না। নিজেদের মতো হাসি মজা ফুর্তিতে মেতে রইল। মাঝরাত পর্যন্ত আড্ডা দিয়ে ঢুলতে ঢুলতে এক একজন ক্লাব থেকে বের হয়। সবার শেষে বের হয় ইভান। বিলগুলো তার কার্ড থেকে পরিশোধিত হলো। ইভান যখন অ্যাপার্টমেন্টে এলো ততক্ষণে মাঝরাত পেরিয়ে গেছে। নির্দিষ্ট ফ্লোরে উঠে কলিং বেল চেপে ধরে সে। প্রায় অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর আবারও বেল চাপতে গিয়ে হঠাৎ বিদ্যুৎ খেলে গেল তার মাথায়। এটা কোন জায়গা? কোথায় এসেছে সে? সামান্য নেশাতেই আজ হুঁশ হারিয়ে ফেললো ইভান। চারপাশ ঠিক মতো চিনে উঠতেই দ্রুত ঘুরে দাঁড়ালো ফিরে যাওয়ার জন্য, কিন্তু ততক্ষণে ফ্ল্যাটের দরজা খুলে গেছে। মিসেস রেহনুমা খোলা দৃষ্টিতে তাকিয়ে আছেন। অর্ধ মাতাল ছেলেকে দেখে তার আচমকা ঘুম ছুটে গেল। ইভানের হাত চেপে ধরে তাকে ফিরে যাওয়া থেকে আটকালেন তিনি। টেনে ঘরে নিলেন। ইভান হাত মুচড়ে চলে আসতে চাইলে তিনি বললেন, চুপচাপ রুমে যাও ইভান। এই অবস্থায় ড্রাইভ করে রাস্তায় মরে পড়ে থাকবি। সকালে তোর সাথে আমার বোঝাপড়া হবে। বাহুতে ধরে তিনি ইভানকে তার পুরনো রুমে দিয়ে এলেন। ইভান আর কথা না বাড়িয়ে ওই অবস্থায় বিছানায় গড়িয়ে পড়ল। চেঞ্জ করার কথা মনে রইল না। সকালে যখন ঘুম ভাঙলো তখন অনেক বেলা। মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। উঠে বসে পাশের টেবিলে পানির গ্লাসের জন্য হাত বাড়িয়ে সেটা পেল না। উচ্চ স্বরে জিহাদের নাম ধরে ডাকতে গিয়ে চোখে মেলে তাকালো। খেয়াল করলো সে তার নিজের বাড়িতে নেই। কাল রাতের কথা মনে পড়তেই মাত্রাহীন বিরক্ত বোধ করলো। কি করে যে এখানে পৌঁছে গেছে সে বুঝতে পারেনি। এখান থেকে বের হয়ে সে ক্লাবে গিয়েছিল। ব্রেন হয়তো ইমিডিয়েট স্মৃতিটাই ধরে রাখতে পেরেছে, তাই তার অজ্ঞানে এখানে নিয়ে এসেছে তাকে। 7-5 ভাবনা ছেড়ে রুম থেকে বের হলো সে। ইচ্ছা করছে এভাবে বাসি মুখে বের হয়ে যায়, কিন্তু তা করলো না। ডাইনিং থেকে দেখতে পেল সোফায় বসে অজস্র কাগজপত্র নিয়ে কাজ করছেন মিসেস রেহনুমা। শব্দ পেয়ে তিনি উঠে এলেন। ইভানকে ফ্রেশ হতে বলে তার জন্য রাখা নাস্তা গুছিয়ে রাখলেন। ইভান হাত মুখ ধুয়ে এসে দেখল রেহনুমা ডাইনিং এর চেয়ারে বসে তার জন্য অপেক্ষা করছে। সে একটা চেয়ারে বসে চুপচাপ নাস্তা খেতে লাগলো। মিসেস রেহনুমা ছেলের খাওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। খাওয়া শেষ হলে তিনি শ্রান্ত কণ্ঠে বলতে শুরু করেন, আমি জানি তুমি এখন এই বাসা থেকে বের হলে আগামী কয়েক সপ্তাহেও তোমার দেখা পাওয়া যাবে না, তাই বাধ্য হয়ে ঘুম ভাঙাতেই কিছু কড়া কথা তোমাকে শোনাতে হচ্ছে। এতটুকু বলে তিনি ইভানের দিকে তাকিয়ে রইলেন। ইভান এখনো চুপ। মনে হচ্ছে সে কথাগুলো শুনতে আগে থেকে প্রস্তুত হয়ে আছে। রেহনুমা বললেন, আমি জানি তুমি এখন এই বাসা থেকে বের হলে আগামী কয়েক সপ্তাহেও তোমার দেখা পাওয়া যাবে না, তাই বাধ্য হয়ে ঘুম ভাঙতেই কিছু কড়া কথা তোমাকে শোনাতে হচ্ছে। প্রথমত, সামনের 1 তারিখ থেকে নিয়মিত অফিসে বসবে। দ্বিতীয়ত, মাসখানেকের ভেতরে আমি তোমার বিয়ের আয়োজন করেছি। এটা তোমার থেকে অনুমতি নেয়ার নয়, জানিয়ে রাখছি শুধু। মানসিক প্রস্তুতি নিয়ে রেখো। দুটোর একটাতেও তোমার আপত্তি থাকলে নোটিশ পেপার চলে যাবে তোমার বাড়িতে। তোমার নিজস্ব একটা সই থাকা ভালো। যদিও তুমি সেটা করবে না জানি, সমস্যা নেই। আমার একটা সই যথেষ্ট তোমার সবকিছু কেড়ে নিতে। ইভান রাগলো না, ঠান্ডা স্বরে বলল, বারবার
ব্যবসার এই হুমকিটা দিয়ে তুমি আমাকে ফাঁসিয়ে দিতে চাও? তোমার দয়ায় শ্বাস নিচ্ছি বোঝাতে চাও? কিন্তু মা, তুমি ভুলে যেও না, আমার বাবার বহু সম্পদ আছে, যেগুলোর উত্তরাধিকারী কেবল আমি। রাহনুমা তিরস্কারের হাসি হাসলেন, বললেন, তাই অনেক সম্পদের মালিক তুমি, কিন্তু সে তোমাকে কাগজে কলমে লিখে না দেয়া পর্যন্ত সেটা তুমি নিজের বলে দাবি করতে পারবে না, অথবা তার মৃত্যু পর্যন্ত। তুমি একটু বাড়াবাড়ি করছো না মা? আমাকে দিয়ে অফিস করাতে চাও, ঠিক আছে, সেটার একটা যুক্তি আছে, কিন্তু জোর করে বিয়ে চাপিয়ে দেওয়ার মানে কি? বিয়ে করলে সব কিছু সমাধান হয়ে যাবে? বিয়ে করলে কি আমি সুবোধ বালকের মতো তোমার কথায় উঠবো বসবো? ব্যবসার হাল টেনে ধরে তুঙ্গে উঠিয়ে দিব? বিয়ে করলে তুমি শুধরাবে কিনা জানি না, তবে আমি আশা রাখছি বিয়ে করার অর্থ হলো তাশা থেকে তুমি মুক্ত হবে। তাশা 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 তাশাকে নিয়ে এত সমস্যা কেন তোমার? ও কি তোমার ঘাড়ে উঠে নাচছে নাকি? মিসেস রেহনুমা এবার মেজাজ হারালেন। সকাল সকালেই তিনি চিৎকার চেঁচামেচি করতে চান না, কিন্তু এই ছেলেটার সাথে কথা বলতে গেলে চিৎকার করতে হয় না, আপনি আপনি সেটা চলে আসে। তিনি যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করলেন, কিন্তু কণ্ঠের রাগ লুকাতে পারলেন না। রাগান্বিত গলায় বললেন, উশৃঙ্খল অভদ্র এই মেয়েটার কারণে তোমার কি পরিণতি হয়েছে তা আমি কাল নিজের চোখে দেখেছি, অথচ তুমি বলছো ওকে নিয়ে আমার কি সমস্যা? আমার সব অভ্যাসের জন্য তুমি ওকে দায়ী করো কোন যুক্তিতে? ও কি আমাকে খারাপের দিকে টেনে নিয়েছে নাকি? যা করার করেছো তো তুমি। টেনে নিয়েছে কিনা জানি না, কিন্তু এই বিপদ থেকে তোমাকে ফিরিয়েও আনছে না সে, বরং এই পথেই চলতে তোমাকে সাহায্য করছে, সঙ্গ দিচ্ছে, লুটে নিচ্ছে তোমাকে, আর তুমি টেরও পাচ্ছ না। আর করবেই না বা কেন? সে নিজেও তো এই পথেরই মেয়ে। বাজে কথা বলো না মা, তাশা আমার কোনো খারাপের জন্য দায়ী না। দায়ী একমাত্র তুমি, তোমার স্বামী আর তোমাদের বিচ্ছেদ, ঝগড়াঝাটি। সাবধানে কথা বলো ইভান, চরিত্র হারিয়েছ, মুখের ভাষাটা অন্তত ঠিক রাখো। বুঝতে চেষ্টা করো আমি তোমার ভালোর জন্যই এই পথগুলো বেছে নিয়েছি। নিজের ভালো বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে আমার, তোমাকে এত ভাবার প্রয়োজন নেই। এই বলে উঠে দাঁড়ায় ইভান। এরপর হুট করে হাতের কাছের গ্লাসটা সজোরে ধাক্কা মারে। লোরে বহুদূর ছিটকে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ল নির্দোষ কাচের সুন্দর গ্লাসটা। মিসেস রেহনুমা শীতল দৃষ্টিতে ইভানের মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর তেমনই শীতল কণ্ঠে বললেন, যতই খই ফোটাও না কেন মুখে, আমার সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। মাথা ঠান্ডা করে ভেবে দেখো। ইভান বলে, এই মুহূর্তে ভাবা উচিত তোমার, তুমি কেন আমার পিছনে পড়েছ? আমার নির্ঝঞ্ঝাট স্বাধীন জীবন তোমার পছন্দ হচ্ছে না বলে ঠিক এমনটাই তুমি করেছিলে আমার বাবার সাথে। মিসেস রেহনুমা রাগলেন না, চুপচাপ ছেলের অগ্নিমূর্তি দেখলেন। সকাল সকাল এসব রাগারাগি তিনি চাননি, কিন্তু এছাড়া উপায়ও ছিল না। এই যে ইভান এখন বের হবে, তারপর শত চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা যাবে না। নিজের বাড়িতেও সে যাবে না ঠিক মতো, ক্লাবে পড়ে থাকবে সারা রাত। মিসেস রেহনুমা বহুবার চেষ্টা করেছেন ইভানের বন্ধুদের সাথে যোগাযোগ করার, কিন্তু ছেলেগুলো কিভাবে যেন টের পেয়ে আগে থেকেই ফসকে যায়। নিজের অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে গাড়ি ছোটায় ইভান, এর মধ্যে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে তাশা। ইভান মাঝে মাঝে এই মেয়েটার ভাবসাব বুঝে উঠতে পারে না, ভালোবাসে বলে এত গায়ে পড়ে থাকতে হবে কেন? ইভান ফোন রিসিভ করলো। তাশা উত্তেজিত কণ্ঠে বলে, কাল রাত থেকে ফোন দিয়ে যাচ্ছি, কোথায় থাকো তুমি? বাসাতেও ছিলে না, ক্লাবেও ছিলে না। ইভান দাঁতে দাঁত পিষে বলে, তোমাকে ফোন দিতে নিষেধ করেছিলাম। এটা কেমন কথা? ফোন দিব না কেন ইভান? ডিরেক্টলি বলো, তুমি কি আমাদের সম্পর্ক নিয়ে কনফিউজড? ইভান রাগী গলায় বলে, আমি অ্যাকচুয়ালি নিজেকে নিয়ে কনফিউজড, তোমাকে নিয়ে ভাবার সময় কোথায়? লাস্টবার বলছি, বারবার ফোন দিয়ে বিরক্ত করবে না, এতে ভালোর চেয়ে মন্দ হবে বেশি। তাশা গম্ভীর হয়ে গেল। চাপা রাগ নিয়ে সেও বলে, তুমি এভাবে কথা বলছো কেন? কোথায় আছো এখন? গাড়ির শব্দ পাচ্ছি,
যেখানেই থাকো নিজের বাড়িতে চলে এসো এক্ষুনি, সামনাসামনি কথা হবে। আমি অপেক্ষা করছি। ফোন রেখে দিল তাশা। ইভানের মনে হলো অপেক্ষাটা সে ইভানের বাসায় বসে করছে। বিরক্তিতে মনটা তিক্ত হয়ে গেল। কেন যেন ইদানিং সবকিছু অসহ্য লাগছে তার। আগেও তার মা এমন পিড়াপিড়ি আর হুমকি থামকি দিত, কিন্তু তখন এত গায়ে মাখতো না ইভান। মনে হতো সে কিছুই শুনেনি। মন খারাপ থাকলে তাশাকে নিজে ডেটে নিয়ে যেত, দুজনে একান্তে সময় কাটাতো। তাশা বরাবরই ইভানের গা ছুঁয়ে তাকে শান্ত করার প্রয়াস চালাতো। একটু যেন বেশি উপভোগ করতো ইভানের গায়ে গায়ে চলাটা। তাশার এই অতিরিক্ত শারীরিক আগ্রহটা খুব অসন্তোষজনক লাগে। মনে মনে বিরক্ত হয় ইভান। মেয়ে হয়ে সে যেচে পড়ে নিজেকে সহজলভ্য করবে কেন? ইভানের ধারণা, যেখানে মেয়েরা অগ্রগামী হয় সেখানে পুরুষের আগ্রহ কমে যায়। তাই ইদানিং তাশার আচরণও ইভানের মনে তিক্ততা সৃষ্টি করেছে। সব মিলিয়ে সে নিজেকে ক্লান্ত আবিষ্কার করলো, ভীষণ ক্লান্ত। মনে মনে ঠিক করলো কিছুদিনের জন্য দূরে কোথাও উধাও হয়ে যাবে। বন্ধু বান্ধব কাউকে নিবে না সাথে। বন্ধুরাও যে সুবিধাবাদী তাও সে বুঝে, কিন্তু নিজেকে ভালো রাখার জন্য, সময় কাটানোর জন্য বন্ধুগুলো তার খুব দরকার। এরা তার দুঃসময়ের উপকারে আসে। বাবা মায়ের বিচ্ছেদের সময় থেকে ইভানের এই বিগড়ে যাওয়া, মায়ের পক্ষ থেকে সম্পত্তি লিখে নেওয়ার জন্য কোর্টে ঝামেলা করা, তারপর বাবার পক্ষ থেকে ডিভোর্সের জন্য কোর্টে দৌড়াদৌড়ি আর ঝগড়া বিদ্বেষ, এসব দেখে দেখে ইভান তখনই মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছিল। তাই সব কিছু ঠান্ডা হওয়ার অপেক্ষা না করে হুট করে নিজের ফ্ল্যাটে উঠে যায় সে। এই ফ্ল্যাটটা অবশ্য বিচ্ছেদের সময় নয়, তারও বহু আগেই তার বাবা লিখে দিয়েছিলেন, যখন তাদের সম্পর্ক 10টা সুখী সংসারের মতো ছিল। সব ভাবতে ভাবতে অ্যাপার্টমেন্টে পৌঁছে গেল ইভান। ইভান যা ভেবেছিল তাই ঠিক। তার সে অ্যাপার্টমেন্টের ভেতরে বাগানে বসে আছে। ইভানকে দেখে এগিয়ে সে জড়িয়ে ধরলো। ইভানও হালকা করে জড়িয়ে ধরলো। মনটাকে শান্ত করতে চেষ্টা করলো ইভান। তাশার চোখ মুখ কালো। দুজন মিলে আগে বাসায় ঢুকে সোফায় বসে তাশা মুখ কালো করে বলে, তোমার বিহেভিয়ার ইদানিং বাজে হয়ে যাচ্ছে ইভান। ইভান কিছু বলল না। ফ্রিজ থেকে ফলের জুস বের করে আনলো, তারপর একটা বোতল এগিয়ে দিল তাশার দিকে। তাশা হাতে নিল, কিন্তু চুমুক দিল না, খুললো না। কিন্তু চুমুকের পর চুমুক দিয়ে নিমিশে নিজের বোতল খালি করে ফেললো ইভান। তারপর তাশাকে বলল, এটা খাও, মাথা একটু ঠান্ডা লাগবে। তুমি কি ইয়ার্কি করছো আমার সাথে? আমার মাথা তো ঠান্ডাই আছে, সমস্যা তো তোমার মাথায় দেখতে পাচ্ছি। কোনো সমস্যা নেই, শুধু একটা ব্যাপারে শিওর হতে চাই। তাশা কিছু না বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। ইভান বলে, আমরা যদি বিয়ে করে ফেলি, তোমার বাবা কি তাতে রাগ করবে? তাশা চমকে উঠে বলল, হঠাৎ একা একা বিয়ে করতে চাচ্ছ কেন? তোমার মায়ের সাথে কি বেশি ঝামেলা হয়েছে? আমার মায়ের ব্যাপারে তুমি কখনো কোনো কথা বলবে না। আর ঝামেলা হোক বা না হোক, তোমার আমাকে বিয়ে করতে আপত্তি না থাকলেই তো হলো। তাশা স্বাভাবিক হয়ে গেল। সে আনন্দিত গলায় বলে, আমার বাবা রাখবে না, বরং আমরা বাবাকে জানিয়ে কাজটা করতে পারি। কাউকে জানানোর প্রয়োজন নেই। তুমি কি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো? সব ফাইনাল করে ফেলেছো? কবে করতে চাচ্ছ? ইভান বিরক্তি চেপে বলে, তোমার এত উৎসাহ কেন তাশা? লুকিয়ে বিয়ে করা একটা মেয়ের জন্য লজ্জাজনক এবং ভয়ের কাজ। আর তোমার বাবাই বা এভাবে লুকোচুরি করে আমার হাতে তোমাকে তুলে দিতে রাজি হয়ে যাবেন কেন? তাশা থতমত খেয়ে গেল। বলল, বাবা রাজি হবেন এটা তো আমি ধারণা থেকে বললাম। ভেবেছি হয়তো আমি বায়না করে তাকে রাজি করিয়ে নিতে পারবো। আর ভালোবাসার মানুষকে বিয়ে করার ব্যাপারে উৎসাহ থাকবে না কেন? ইভান, তুমি এমন বাঁকা বাঁকা কথা বলছো কেন? একটু বলবে? ইভান চুপ করে রইল। তার ইচ্ছে করছে সবকিছু ছেড়ে পালিয়ে যেতে। মা, বাবা, বোন, তাশা, বন্ধুরা কেউ থাকবে না যেখানে। ইভানকে চুপ দেখে তাশা এগিয়ে তার গা ঘেঁষে বসলো। সে একটু দূরত্ব তৈরি করে বলল, এখন বাড়ি যাও, পরে তোমার সাথে বিস্তারিত কথা হবে। তাশা এমন উপেক্ষা মেনে নেওয়ার পাত্রী নয়। সে ভীষণ চটে গেল। শুধুমাত্র একটা ভালো পজিশন আছে বলে সে এই ছেলেটার সাথে চিপকে থাকে, নয়তো এর মতো বহু ইভান তাশার পেছনে পড়ে আছে। তাশা মনে মনে ভাবে, সাধু পুরুষ সাজা হচ্ছে, এই বলছে বিয়ে করবে, আবার এখন আমাকে সরিয়ে দেওয়া। বিয়ে তো আমি একেই করব। এরপরের মাথায় বসে না নাচলে আমার নাম তাশা নয়। তাশা নিজের ব্যাগ নিয়ে থমথমে মুখে ফিরে গেল। ইভান খেয়াল করেছে, কিন্তু এই মুহূর্তে তার কিছু করার নেই।
যেমনটা ইভান ভেবেছিল তেমনটাই করলো। কাউকে না জানিয়ে হুট করে শহর ছেড়ে চলে গেল কোথাও। মিসেস রেহনুমা মাসের 1 তারিখ থেকে প্রতিদিন আসছেন ছেলের ফ্ল্যাটে। ফ্ল্যাট বন্ধ। দারোয়ান প্রতিদিন একই কথা জানায়, সে ইভানকে আসতেও দেখে না, যেতেও দেখে না। দারোয়ানের স্ত্রী সুফিয়া আর ছেলে জিহাদ ইভানের ফ্ল্যাটে কাজ করে। সুফিয়ার কাছে কয়েকবার গিয়েছেন রেহনুমা। সে জানায় ইভান তাদেরকে কিচ্ছু বলে যায়নি। রেহনুমা তবুও 1 সপ্তাহ যাবৎ নিয়মিত আসছেন। ইভান না ফেরা পর্যন্ত প্রতিদিন আসবেন। ইভানের সিম বন্ধ, কিন্তু রেহনুমা জানেন সে যেখানেই থাকুক এই শহরে তাকে ফিরতেই হবে। তার ব্যাংকে এত টাকা নেই যা দিয়ে সে দেশ ছেড়ে যাবে। টাকার জন্য হয়তো অফিসে, নয়তো রেহনুমার কাছে তাকে আসতেই হবে। মাঝে মাঝে মনে হয় ছেলের সাথে তিনি বেশি শক্ত ব্যবহার করছেন। আবার ভাবেন যত শক্ত আচরণই হোক তিনি করবেন, অন্তত ছেলেকে তার বাবার মতো অতি স্বাধীন চেতা বর্বর হতে দেবেন না। রেহনুমা খোঁজ নিয়ে জেনেছেন ইভানের সব বন্ধুরা শহরেই আছে, নিয়মিত ক্লাবেও যাচ্ছে। তারসাও শহরে ইভান যেখানে গেছে সম্পূর্ণ একা গেছে। রেহনুমার চোখের কোণে হঠাৎ পানি জমে গেল। ছেলেটা এবার রাগ নয়, প্রচণ্ড অভিমান করেছে। কিন্তু তিনিই বা কি করবেন? তিনি তো এক প্রকার বাধ্য, দায়বদ্ধ। না চাইতেও তার মনে পড়ে গেল অতীতের স্মৃতি। মরান চৌধুরী ছিলেন দেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন। দেশের বাইরেও ছিল তার জনপ্রিয়তা। অতি স্বাধীন চেতা আর উড়নচণ্ডী মনোভাব ছিল তার। প্রচুর টাকা যেমন কামাতেন, তিনি চতুর্থাংশ করিও শেষ করতেন। বাকি টাকা পাঠাতেন বৃদ্ধা অচল মায়ের নামে। যদিও তিনি জানেন সেই টাকার শতভাগই তার ভাইরা ভোগ করে, কিন্তু তাতে তার সমস্যা ছিল না। টাকা পয়সা তার কাছে ধুলো ময়লা ছিল। অল্প বয়সে বন্ধুদের সাথে ব্যবসায় নেমে শহরে এসেছেন। মার ছোট 2 ভাই রয়েছে দেশেই। 2 ভাইয়ের সংসার চলতো তারই টাকায়। ছোটবেলায় বাবা মারা যাওয়ায় আর বড় সন্তান হওয়ার ফলে তাকে শাসন করার কেউ ছিল না। তার উপর শহরের অভিজাত এলাকায় বসবাস শুরু করার পর আরও উচ্ছন্ন গেলেন তিনি। ধীরে ধীরে জড়িয়ে পড়লেন অসৎ সঙ্গে। সেই সময় তারই এক বন্ধুর বোনের ক্লাসমেট রেহনুমাকে বিয়ে করেন। রেহনুমাকে তিনি তার বন্ধুর বাড়িতে দেখেছিলেন। বড়লোক স্বয়ংসম্পূর্ণ ছেলে পেয়ে রেহনুমার বাবা মা দ্বিতীয়বার ভাবেননি, কিন্তু বিয়ের পর রেহনুমা টের পেলেন কাকে বিয়ে করেছেন। তার মাথায় আকাশ ভেঙে পড়ে। শুরুতে কয়েক বছর ইমরান বাধ্য স্ট্রৈনের মতো স্ত্রীর পেছনে ঘুরতেন, স্ত্রীর সব কথা মেনে চলতেন। তারপর ধীরে ধীরে আবারও পুরনো সঙ্গ পেয়ে পুরনো অভ্যাসে ফিরতে লাগলেন। বিচ্ছেদের দিন পর্যন্ত সেই অভ্যাস রেহনুমা ছাড়াতে পারেননি। ক্লাবে যেতে যেতে একসময় ক্লাবের এক মেয়ে সদস্যের সাথে থাকতে লাগলেন। দিনের পর দিন বাড়ি ফিরতেন না। রেহনুমা মাঝরাত পর্যন্ত বসে থাকতেন। অফিসে ফোন করে শুনতেন সন্ধ্যার পরে ইমরান অফিস থেকে চলে গেছে। ক্লাবে ফোন করে শুনতেন 12টার পরে সে ক্লাব ছেড়েছে। ইমরানের অনুপস্থিতিতে অফিসের কর্মীরা রেহনুমাকে ফোন করতেন। বাধ্য হয়ে আস্তে আস্তে তিনি অফিসে আনাগোনা শুরু করেন। তখন ইভান আর মুন্নি দুজনেই স্কুল পড়ুয়া। ইমরান রেহনুমাকে অফিসে দেখে কোনো উচ্চবাচ্য করতেন না, বরং তিনি যেন হালকা হলেন আরো। রেহনুমার উপর তার সম্পূর্ণ আস্থা ছিল। রেহনুমা খুবই সৎ আর বুদ্ধিমতী শিক্ষিতা মহিলা, কিন্তু রেহনুমার ব্যবসায় না গড়ানো পছন্দ হলো না ইমরানের সাথে অ্যাফেয়াররত তার গার্লফ্রেন্ডটির। সে তখন প্রচুর কসরত করে গোপনে বিয়ে করতে বাধ্য করে ইমরানকে। ইমরানের কাছে এটা কোনো বিষয় ছিল না। সে একবারও রেহনুমার খারাপ লাগার কথা ভাবেনি, কারণ তার অনেক কলিগ আর বন্ধুরা এসব করে বেড়ায়। বরং বড় লোকের জন্য এটাই যেন স্বাভাবিক, সৎ পথে চলাটাই যেন অস্বাভাবিক। কিছুদিন বিষয়টা গোপন থাকার পর ইমরানের দ্বিতীয় স্ত্রী জাসমিন নিজে সবাইকে জানায় সবকিছু। হুট করে সে অফিসে এসে অফিসের দায়িত্ব নিতে চায়। সত্য জানার পর কেউ তাকে বাধা দেওয়ার মতো যুক্তি খুঁজে পেল না। রেহনুমা চরম আহত হন। স্বামীর উশৃঙ্খল চলাফেরা মেনে নিলেও সতীন মানতে পারেননি। তাই ছেলে মেয়ে আর নিজের ভাগের কিছু সম্পদ বুঝে নিয়ে তিনি সরে এলেন। ইমরান চৌধুরী ডিভোর্স দিতে চাননি। তিনি দুজনকেই ভালো রাখতে চেয়েছিলেন, কিন্তু রেহনুমা মানলেন না। প্রথমে সম্পত্তি আর ফ্ল্যাটের জন্য দীর্ঘ কোর্ট কাচারির যন্ত্রণা সহ্য করতে হয়েছে, কারণ জাসমিন বারবার ইমরানকে ভোলাতে চাইতো যেন সে এত সম্পদ তাদেরকে লিখে না দেয়। কিন্তু কোর্ট সঠিক বিচার করেছে। লিখে দেওয়ার সম্পদ ছাড়াও ইভান আরও বহু সম্পদের উত্তরাধিকারী হবে। ইমরান আর জাসমিনের কোনো সন্তান নেই। দুটো ছেলে সন্তান হয়েও অল্প বয়সে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। দ্বিতীয়ত, ডিভোর্সের ঝামেলাটা তাদের দীর্ঘদিন ধরে চলেছে, কারণ রেহনুমার বিয়ের কাবিন ছিল 30 লক্ষ টাকা, যার মধ্যে ইমরান কেবল 10 লক্ষ বিয়ের সময় চেক দিয়ে পরিশোধ করেছিল। বাকি টাকা ডিভোর্সের সময় পরিশোধ করতে হবে। এটা জাসমিন সহ্য করতে পারছিল না। এত সম্পত্তি নেওয়ার পরেও আবার নগদ এত টাকা,
এসব নিয়ে রোজ রোজ ফোন কলে ঝগড়াঝাটি হতো রেহনুমা আর ইমরানের। কখনো কখনো তিনি বাসায়ও আসতেন, তখন তুমুল বাক বিতণ্ডা হতো। মনে তখন ছোট, ইভানের অনেকটা বুঝ হয়েছে। সে অসহায়ের মতো বাবা মায়ের ভাঙন দেখলো। এর মধ্যে আরও ঝামেলা বাড়ে যখন রেহনুমা ইমরানকে জানায় সে নগদ টাকা না নিয়ে ব্যবসায় অংশীদার হতে চান। ইমরান সেটা করলেন না, তিনি অন্য উপায় বের করলেন। এক বন্ধুর সাথে পার্টনারশিপে বিশাল এক বিজনেসে ইনভেস্ট করে দেন রেহনুমাকে। সবকিছু রেহনুমার নামে কাগজপত্র হওয়ার পর তাদের ডিভোর্সের কাজ সম্পূর্ণ হয়। এরপর থেকে এখন পর্যন্ত কখনো তিনি স্বামীর কথা মুখে আনেননি, আফসোস করেননি। নিয়তি মেনে নিয়ে সন্তানদের নিয়ে সুখী হতে চেয়েছেন, কিন্তু বুঝতে পারেননি কখন যে তাদের স্বামী স্ত্রীর ঝামেলার দরুন ছেলেটার মানসিকতা নষ্ট হয়ে পড়েছে। তিনি সে খেয়ালই রাখতে পারেননি। একই জায়গায় এসে আবারও তিনি হেরে গেলেন। ইভান তার বাবার পথে চলতে শুরু করেছে। এখনো কি সময় আছে ইভানকে সঠিক পথে আনার? বিয়ে করালে কি সে সাংসারিক হবে, নাকি বাবার মতো কিছুদিন পরেই সব ভুলে পুনরায় ভুল পথে গা ভাসিয়ে দিবে? এত দুশ্চিন্তা আর তিনি সহ্য করতে পারেন না। একদিকে ব্যবসার সমস্তটা একা হাতে সামলান ইভান, তাকে এতটুকু সাহায্য করে না, বরং এসবে যেন তার চরম ঘৃণা। ইমরান তো তাও নিজের পায়ে দাঁড়িয়ে পয়সা কামিয়েছিলেন, ইভান তো সেটুকু করছে না। কি হবে ছেলের ভবিষ্যৎ? স্বামীর সুখ, সন্তানের সুখ, কোনোটাই কি রেহনুমার ভাগ্যে লেখা নেই? ওদের থেকে বের হয়ে খেয়াল করলেন তার চোখ দুটো জলে একাকার, অনবরত পানি ছুটছে। আনমনে তিনি কাঁদছিলেন। চোখ মুছে ঝাপসা চোখে তিনি ইভানের নাম্বারে ডায়াল করেন। আবার অপ্রত্যাশিতভাবে বহুদিন পর রিং বাজলো। তিনি চমকালেন, কিন্তু রিসিভ হলো না। পরপর কয়েকবার ডায়াল করলেন, তবু রিসিভ হলো না। তিনি দীর্ঘশ্বাস ফেলে ফোন রেখে দিলেন। পরদিন এক বিস্ময়কর ঘটনা ঘটে গেল। রেহনুমা ছেলের ঘটনায় মানসিকভাবে অসুস্থতার পাশাপাশি শারীরিক অসুস্থতা অনুভব করছেন, তাই সেদিন অফিসে গেলেন না। তবে বাসায় বসেই হিসাব নিকাশের কিছু কাজ করছিলেন। ঠিক তখনই ফোন আসে অফিস থেকে। তার পিএ ফোন করে জানায় ইভান হুট করে অফিসে উপস্থিত হয়েছে। বর্তমানে রেহনুমার কেবিনে বসে ম্যানেজারের সাথে কথা বলছে। রেহনুমা বাকরুদ্ধ হয়ে শুধু শুনে গেলেন, কিছু জিজ্ঞেস করার মতো শক্তি পেলেন না। পিএ মিস সারিকা কথা শেষ করে ফোন রেখে দিল। ঘন্টা খানেক পর রেহনুমা ম্যানেজারকে ফোন দিলেন, জানতে চাইলেন ইভান তার সাথে কি আলোচনা করেছে। ম্যানেজার জানায় ইভান অফিসের হালচাল, বর্তমান পরিস্থিতি, হিসাব নিকাশের ডকুমেন্টস এসব জানতে চেয়েছে। সব ফাইল দেখেছে, জানিয়েছে সবকিছু বুঝে নিয়ে সে নিয়মিত অফিসে কাজ করবে, তাকে যেন প্রপারলি সব বুঝিয়ে দেওয়া হয়। রেহনুমা প্রশান্তির নিঃশ্বাস ফেলেন। আজও তার চোখের কোণে পানি জমা হয়। ইভানের সামনে দাঁড়ানোর সাহস যেন পাচ্ছেন না। মনে মনে ছেলেটার অন্তরে না জানি কত ব্যথা, কত অভিযোগ। যতবারই কমল ব্যবহার করে ইভানের কাছে ঘেঁষতে চেয়েছেন, সবসময় ইভান দূরে সরে গিয়েছে। রেহনুমা ভাবলেন এমন কাউকে দরকার যাকে ইভান নিজের মনের কথা খুলে বলতে পারবে। দিন শেষে যার টানে পাখির মতো রোজ সন্ধ্যায় ঘরে ফিরবে, যার কথা ভেবে সে নিজের জীবন সম্পর্কে সচেতন হবে, যার কাঁধে মাথা রেখে আস্ত একটা রাত জেগে কাটিয়ে দিবে। একটা ভরসার কাঁধ প্রয়োজন। ছেলেটা মানসিকভাবে দারুণ বিপর্যস্ত। একজন লক্ষ্মীর আগমন কামনা করলেন ছেলের জীবনে, যে তাকে তার লালসা থেকে বিরত রাখতে পারবে। তার পাল্লায় ছেড়ে দিয়ে ছেলের বাকি জীবনটাও তিনি নষ্ট করতে চান না। ইভানের চেয়ে তার অভিজ্ঞতা বহুগুণ বেশি। এমনই এক বিষধারিণীর পাল্লায় পড়ে তাদের সংসারটা তছনছ হয়েছিল। ভালো হোক বা খারাপ, একটা সংসার তো ছিল তাদের, কিন্তু জাসমিনের কুটিলতা সব শেষ করে দিয়েছে। রেহনুমা দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়ল। প্রশান্তির একটা নিবিড় ঘুম প্রয়োজন। গত রাতে হাবিজাবি ভাবতে ভাবতে ঠিক করে ঘুমাতে পারেননি, বরং বহু রাত ধরে তিনি ইন্দু চোখের পাতা এক করতে পারেননি ঠিক মতো। ইভান অফিসে যাচ্ছে প্রায় 15 দিন হলো। সেই খবর এখনো তার বন্ধুরা জানতে পারেনি, এমনকি তার না। তারা শুধু অভিযোগ করেছে সারাদিন ইভানকে পাওয়া যায় না বলে। এক রাতে ক্লাবের আসরে ইভান বিষয়টা খোলাসা করে। তাশা ছিল সেই আড্ডায়, সাথে রাজবি, অর্ক, রাদীপ সহ আরো কয়েকজন কাছের বন্ধু। শুনে প্রথমে বন্ধুরা হাসাহাসি করে বলল, তুই প্রতিদিন অফিসে যাস, এটা যে শুনে মরতে পারবো ভাবিনি। ইভানের চোখ দুটো কড়া নেশায় রক্তলাল। আজ সে ইচ্ছে করে লিমিট ক্রস করে খেয়েছে। থমথমে মুখ করে বলে সে, টাকা, বুঝলি, টাকাই সব। টাকার জন্য সব করা যায়। আর এই সামান্য অফিস, ব্যবসা, কারবারি, এসব তো আমার রক্তে মিশে আছে। তাশা চুপচাপ বসে রইল। সে ইভানের মতে গতি বুঝতে পারছে না। ইভান এই কথাটা তার থেকে লুকালো কেন? আবার ইদানিং অনেকটাই দূর দূর করছে তাকে।
ফোন দিলে রিসিভ করে না, বাসায় গেলে পাওয়া যায় না। একমাত্র সময় মতো ক্লাবের আসরেই তার দেখা মিলে। আজকে আসর ভঙ্গ হলো তাড়াতাড়ি। ইভান ঝাপসা চোখে এলোমেলো পা ফেলে গাড়ির দিকে গেল। সে উঠে বসার আগে তাশা হুড়মুড়ে এসে ড্রাইভিং সিটে বসে পড়ল। ইভানকে বলল, তুমি আজ বেশি খেয়ে ফেলেছো। তোমাকে একা গাড়ি ড্রাইভ করতে দিতে মন সায় দিচ্ছে না। ইভান চুপচাপ অপর পাশে চলে যায়, সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে। তাশা বলে, তুমি কি ইদানিং কোনো কিছু নিয়ে বেশি আপসেট? আমার সাথে শেয়ার করলেও তো পারো। ইভান নড়ল না, চোখ বন্ধ রেখে বলল, আজ 9 তারিখ, সামনের 21 তারিখ। তুমি মানসিকভাবে তৈরি থেকো। কিসের জন্য? বিয়ে করব। তাশা কিছু বুঝতে পারল না, হঠাৎ বলল, বিয়ে করবে মানে? তোমার মা কি তোমাকে বিয়ে করিয়ে দিচ্ছে? ইভান রক্ত চক্ষু মেলে তাশার দিকে তাকায়, বদ্ধ উন্মাদের মতো হুঙ্কার ছেড়ে বলে, মায়ের কথা টেনে আনো কেন বারবার? একবার নিষেধ করেছি না তোমাকে? কুল ডাউন ইভান, এত হাইপার হওয়ার মতো কি বললাম? ইভান কুল হওয়ার ধার দিয়ে গেল না, সে রাগে উত্তপ্ত কণ্ঠে চাচাই, আমি যে বিয়ের কথা বলেছিলাম সেটা তুমি ভুলে গেলে কেন? নাকি তোমার আগ্রহই নেই? সব আগ্রহ কি ইদানিং রাজভীর উপরই ঢেলে দিচ্ছ? তাশার চোখ বড় বড় হয়ে যায়। সে থতমত খেয়ে বলে, তোমার দোষটা আজ বাড়াবাড়ি রকম হয়ে গেছে। কি সব রাবিশ বলে যাচ্ছ নিজেও বুঝতে পারছো না। চুপ করে একটু শুয়ে থাকো প্লিজ। ইভান বাঁকা হাসে, আগের মতো সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বলে, অবশ্য রাজভী কিন্তু তরতর করে আমার চেয়ে উপরে উঠে যাচ্ছে। নিজের নামে বাড়ি গাড়ি করে ফেলেছে। বাপের তো আছেই, তার উপর নো লোন, নো ফ্যামিলি প্রবলেমস। কোয়াইট ইমপ্রেসিভ। এই বলে আবারও বাঁকা হাসে ইভান। তাশা বুঝতে পারে এমনিতে সবকিছু খামখেয়ালি ভাব দেখালেও ভেতরে ঠিকই বিচক্ষণতা আছে ইভানের, কিন্তু তাশাকে এভাবে বিপাকে ফেলে দিবে তা সে ভাবেনি। তাশা নিজের হতচকিত ভাব সামলে বলে, রাজবি উপরে উঠে যাচ্ছে এই বিষয়টা তোমার মাথায় ঢুকে বসে আছে, আর তাই তুমি আমাকে সন্দেহ করছো? নয়তো মিশি তো আমি তোমার সব বন্ধুদের সাথে সমান ভাবেই, এবং সেটা তোমার চোখের সামনেই। ইভান ঠাট্টার হাসি হেসে বলে, বাহ্যিক চোখের অদেখাও অনেক কিছু থেকে যায় যা অন্তরের চোখ দিয়ে দেখতে হয়। আপাতত তুমি গাড়িটা ঠিক করে চালাও। স্টপ টকিং ফর গডস সেক। তাশা সত্যি সত্যি চুপ করে গেল। এখন কথা বাড়ানো মানেই ইভানকে আরো রাগিয়ে দেওয়া, রাগলে তার মাথা ঠিক থাকে না। তাশা চুপ করে যাওয়া সত্ত্বেও ইভান কেন যেন আবারও হঠাৎ রেগে গেল। দুম করে ড্যাশবোর্ডে ঘুষি বসে একটা। এরপর তাশার চোয়াল চেপে ধরে ফুট করে আচানক আক্রমণে গাড়ির নিয়ন্ত্রণ হারায় তাশা। দ্রুত গাড়ি থামিয়ে দেয় সে। ইভানের চোখ দুটো ভয়াবহ রক্তিম, যেন পলক ফেললেই রক্ত পড়বে কর করে। সে দাঁতে দাঁত পিষে বলে, তুই রাজভীকে প্রপোজ করার ট্রাই করেছিস, মাঝরাতে ফালতু এক্সকিউজ দিয়ে ওর রুমে গিয়ে বসেছিলি, ওর গায়ে টাচ করেছিস, সব জানি আমি। দুদিনের জন্য একটু দূর হয়েছি বলে ভেবেছিস যা ইচ্ছা তাই করবি। ইভান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সে আবারও একটা ঘুষি বসায় তাশার মাথার পেছনে সিটের উপর, তারপর বলে, এক্ষুনি গাড়ি থামা, মাদার ফাকার বাস্টার্ড প্লেগার্ল। তাশার চোয়াল ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা পাচ্ছে। সে কোনো রকম ধাক্কা মেরে ইভানকে সরায়। ইভান গাড়ি থেকে বের হলে তাশা অন্য পাশ দিয়ে বের হয়ে পড়ে। ইভানকে এদিকে এগিয়ে আসতে দেখে তাশা তার জায়গা থেকে পিছিয়ে যায় অনেকটা। তবে ইভান আর কিছু বলে না তাকে, ফিরেও তাকায় না। শুনশান মাঝ রাস্তায় তাশাকে নামিয়ে দিয়ে নিজে গাড়ি নিয়ে চলে যায়। ইভানের আচরণে নিজেকে একটা নোংরা কীটের মতো মনে হচ্ছে তাশার। সে মনে মনে প্রতিজ্ঞা করে এই ছেলেকে বিয়ে করে সে তার রাগের উপর চড়ে পা দোলাবে। আপাতত আগামী 1 সপ্তাহ সে ইভানের মুখোমুখি হতে চায় না। মাথা প্রচুর হ্যাং হয়ে আছে উন্মাদ ছেলেটার। পরদিন অফিসে যেতে লেট হয় ইভানের। গিয়ে সে মার সামনে পড়ে যায়। মিসেস রেহনুমা ছেলেকে দেখে অন্তরের শীতল বৃষ্টির মতো শান্তি অনুভব করেন। ছেলেটা প্রাণপণ চেষ্টা করছে অফিসটা সামলে নিতে। তিনি জানেন ইভান অভিমান আর রাগ থেকে ইচ্ছা করে নিজেকে আওয়ারা বানিয়ে রেখেছিল, অথচ তার শিক্ষাগত আর কর্মযোগ্যতা অন্যদের চেয়ে কয়েক গুণ বেশি। সে খুবই ইন্টেলিজেন্ট ছেলে। ইভান মাকে দেখে হালকা ঠোঁট বাঁকালো। মিসেস রেহনুমা তাকে নিজের রুমে নিয়ে যান। জরুরি কথা আছে বলে বসতে বলেন। ইভান বসলে তিনি একটা ছবি এগিয়ে দেন তার হাতে। ইভান ভ্রু কুঁচকে ছবিটি তুলে হাতে নেয়। এক পলক দেখে মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়।
মিসেস রেহনুমা ছেলের ভাব বোঝার চেষ্টা করলেন। ইভান কিছু বলল না। রেহনুমা মুলায়ম স্বরে জিজ্ঞেস করলেন, পছন্দ হয়? ইভান নির্লিপ্ত কণ্ঠে বলে, পাগলামি বন্ধ করো, আমি ফুল টাইম কাজ করছি, এখন এসবের কি প্রয়োজন? প্রয়োজন আছে। তোমার সো কল্ড গার্লফ্রেন্ড মেয়েটাকে আমার পছন্দ নয়, তুমি জানো। ওকে আমি কখনোই তোমার বউ হতে দিতে পারি না। ভালো একটা মেয়ের সাথে যদি রিলেশন করতে, তাহলে আমাকে আজ এমন কঠোর হতে হতো না। ইভান চেয়ারে হেলান দিয়ে মাথা উঁচু করে সিলিং এর দিকে মুখ তাক করে ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলে। রেহনুমা জিজ্ঞেস করেন, মেয়েটিকে সম্পর্কে কিছু জানতে চাও? না। সমস্যা নেই, আমি যে কখনোই তোমার খারাপ চাইবো না বা তোমার খারাপ করব না তা তুমি জানো ইভান। তাশা যে তোমার জন্য মঙ্গলজনক নয় তুমি সেটাও জানো। তাহলে কেন শুধুমাত্র অভিমানের বশে নিজের জীবনটা নষ্ট করবে? আমি তোমার জন্য বেস্টটাই করার চেষ্টা করব, তুমি একটু ভরসা রাখো। ইভান তিরস্কার হেসে বলে, ভরসা আমি কাউকে করি না, এসব লেম কথাবার্তা শুনতে আমার জঘন্য লাগে। এই বলে ইভান উঠে চলে যায়। মিসেস রেহনুমা মনে মনে খুশি হন। ইভান সম্মতি না দিলেও নাকচ করেনি। এটা কি তার সম্মতি ধরে নিতে হবে এবং তার মত পাল্টে যাওয়ার আগে যত দ্রুত সম্ভব বিয়েটা সম্পন্ন করতে হবে। আজই তিনি মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করবেন। মেয়েটাকে তিনি অনেক আগে থেকেই চিনেন। তার এই অফিসে অনেক দিন আগে চাকরির জন্য এসেছিল, ইন্টারভিউর জন্য পরবর্তীতে ডাকা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত মেয়েটি ইন্টারভিউ দেয়নি। রেহনুমা খোঁজ নিয়ে জেনেছেন মেয়েটি বর্তমানে কোনো চাকরি করে না, বরং কখনোই সে চাকরি করেনি। পড়ালেখা এখনো কমপ্লিট হয়নি, হয়তো কোনো কারণে তখন চাকরির প্রয়োজন মনে করে যোগাযোগ করেছিল। তার পিএমএস সারিকাকে বলেছিলেন মেয়েটির নারী নক্ষত্র বের করতে। সারিকা কম্পিউটার ফোল্ডারে সেভ থাকা মেয়েটির সিভি থেকে ঠিকানা বের করে অফিসের ক্লার্ককে দেয়। পরবর্তীতে সারিকা মিসেস রেহনুমাকে যা জানায় তার সারাংশ কিছুটা এমন: বাচ্চা বয়স থেকে মেয়েটি তার মামার বাড়িতে বড় হয়েছে। অনেক আগে বাবা মা মারা গিয়েছে। তার একজনই ভাই আছে যে বর্তমানে দেশের বাইরে অবস্থানরত। মামা মামির কাছে থেকেই বছর খানেক আগে এইচএসসি পাশ করেছে, তারপর এখনো কোথাও অ্যাডমিশন নেয়নি। মেয়ে হিসেবে অত্যন্ত গুণবতী আর রূপের দিকটা তো রেহনুমা দেখেছি নেই। সেটা দেখেই তো তিনি এত আগ্রহী হলেন। তিনি চাচ্ছেন মধ্যবিত্ত ঘরের সরল সোজা রূপবতী একটা মেয়েকে ছেলের বউ করতে, কিন্তু বাবা মা হিনা এতিম বিষয়টাও মানতে পারছেন না। তবু সিদ্ধান্ত নিলেন একবার দেখে আসবেন, পছন্দ না হলে সমস্যা নেই, এটা দিয়ে না হয় পাত্রে দেখা শুরু করলেন। সন্ধ্যায় বাসায় ফিরে ইভানকে ফোন করেন, তাকে বলেন পরদিন তিনি মেয়েকে দেখতে যাবেন। ইভান যেতে পারবে না বলে সাফ মানা করে দেয়। রেহনুমা বিচলিত হন, মেয়েকে না দেখলে বিয়ের কথা এগোবে কি করে? মেয়ে পক্ষ তো পাত্র দেখতে চাইবে, কথা বলতে চাইবে, ইভান তো কথা বলতেও রাজি হবে না। এভাবে হলে কিভাবে বিয়ে দিবেন? চিন্তায় তার প্রেসার বাড়তে থাকে। পাশের রুম থেকে উচ্চস্বরে হাসাহাসি শোনা যাচ্ছে। তিনি সেদিকে এগিয়ে গেলেন। মুন্নি তার ক্লাসমেটের সাথে বসে অ্যাসাইনমেন্ট প্রজেক্ট তৈরি করছে। ক্লাসমেট একজন ছেলেটি আগেও কয়েকবার পড়ার বিষয়ে এখানে এসেছিল। তাদের সামনে ল্যাপটপ খুলে রাখা, সেটা দেখেই প্রজেক্ট তৈরি করছে আর হাসি মজা করছে। বিষয়টা রেহনুমার বিশেষ পছন্দ হলো না। ছেলেটা কেন একটা মেয়ের বাড়িতে হুটহাট চলে আসবে? আর মেয়েরও কি কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নেই? একসাথে পড়লে কি যখন তখন একটা ছেলেকে নিজের ঘরে নিয়ে আসতে হবে? মিসেস রেহনুমার প্রেশার মনে হচ্ছে আরো বেড়ে যাচ্ছে। তিনি দ্রুত নিজের রুমে গিয়ে এসি চালু করে দেন। কাজের মেয়ে জোহরাকে ডেকে এক গ্লাস বরফ ঠান্ডা পানি চান। জোহরা পানি এনে দিল। তিনি সেটা ছুঁয়ে দেখলেন না, বললেন, এই পানিতে একটা লেবু চিপে আন, চিনি মিশাবি বেশি করে, বরফের টুকরো ছেড়ে দিবি কয়েকটা। জোহরা যেভাবে এসেছিল এক ছুটে আবার সেভাবেই ফিরে যায়। মিসেস রেহনুমা মেয়ের মামাকে ফোন করে জানান তারা কাল মেয়ে দেখবেন। তারপর সারিকাকে ফোন করে বলেন কাল তার সাথে যাওয়ার জন্য তৈরি থাকতে। ফোন রেখে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে 7-5 ভাবতে থাকেন। কোনোটা সুখের ভাবনা, কোনোটা দুঃখের। লেবুর শরবত নিয়ে এসে জোহরা দেখে রেহনুমা ঘুমিয়ে পড়েছেন, একেবারে গভীর ঘুম, নিঃশ্বাস ভারী। মিসেস রেহনুমা মেয়ে দেখলেন। ছবিটা যেমন দেখেছিলেন সামনাসামনি আর একটু বেশি সুন্দর লাগছে। হয়তো ছবিটা যখন তুলেছিল তখন এর চেয়ে একটু সুন্দর সে সত্যিই হয়েছে। তবে মেকআপের ভারী প্রলেপ দেখা যাচ্ছে না মুখে। মেকআপ থাকলে মুখের তেলটা জলজল করতো না। তিনি মেয়ের মামা মামিকে ইভানের ছবি দেখান। চেহারা দেখে অপছন্দের কিছু নেই ইভানের মধ্যে, তবু মেয়ের মামা ইভানকে সরাসরি দেখার ইচ্ছা পোষণ করেন।
রেহনুমা ইতস্তত করতে থাকেন। শেষে না পেরে ইভানের ব্যস্ততার দোহাই দেন, বলেন ইভান বিয়েতে সম্মতি জানালে তিনি দুজনের সাক্ষাতের ব্যবস্থা করবেন। মেয়ের মামা আশফাকুদ্দিন রাজি হন। মিসেস রেহনুমা দীর্ঘ সময় নিয়ে ওনার সাথে কথা বলেন। মেয়ে সম্পর্কে সব জেনে তিনি সন্তুষ্ট হলেন। এমনিতেও আগে থেকে আশেপাশের লোক লাগিয়ে গোপনে খবর নিয়েছিলেন। কেউ কোনোরূপ মন্দ কথা বলতে পারেনি মেয়েকে নিয়ে। রেহনুমা জানান মেয়ে তার পছন্দ হয়েছে। আশফাকুদ্দিন তখনই কিছু বললেন না। আগে তিনি ছেলের সম্পর্কে খোঁজ নেবেন। ইয়াতিম ভাগ্নিকে তিনি যেখানে খুশি বিয়ে দিয়ে দিতে পারেন না। ভাগ্নির প্রতি গাঢ় মমতা পোষণ করেন তিনি। রেহনুমা এক প্রকার চিন্তিত মনে বাড়ি ফিরলেন। তিনি জানেন আশফাকুদ্দিন ইভানের ব্যাপারে খোঁজ খবর করবেন। খোঁজ করতে গিয়ে যদি জানতে পারেন ইভান বারে ক্লাবে যায়, মেয়েদের সাথে রিলেশন করে, তাহলে সব কষ্ট ছাই। এভাবে চলতে থাকলে তো তিনি বিয়েই দিতে পারবেন না ছেলের। তিনি সিদ্ধান্ত নেন লাখ টাকা খরচ করে হলেও যতদিন বিয়ে পাকা না হচ্ছে ততদিন আশফাকের পেছনে স্পাই লাগিয়ে রাখবেন। আশফাক যেখানেই খোঁজ নেওয়ার ইচ্ছা পোষণ করবেন সেখানেই তিনি তার প্ল্যান নিয়ে হাজির হয়ে যাবেন। যেমন ভাবনা তেমনটাই করলেন এবং বুঝতে পারেন তার আশঙ্কায় সঠিক। পরদিনই আশফাকুদ্দিন রেহনুমার বাড়ির ঠিকানায় পৌঁছে যায়। নিজের সশরীরে ধরা না দিয়ে এক আত্মীয়কে তিনি পাঠিয়েছেন। সেই লোক রেহনুমার রাততলা অ্যাপার্টমেন্টের দারোয়ানের সাথে অনেকক্ষণ যাবৎ কথাবার্তা বলে। রেহনুমার পাঠানো স্পাই জানায় সে দারোয়ানকে যেভাবে শিখিয়ে রেখেছিল দারোয়ান সেভাবেই সব বর্ণনা করেছে। রেহনুমা বেজায় সন্তুষ্ট হন। মেয়ে পক্ষের কেউ এটাও জানে না ইভান তার মায়ের সাথেই থাকেই না। রেহনুমা সম্ভাব্য কয়েক জায়গায় আগে থেকেই প্ল্যান ঘটিয়ে রেখেছেন। যেমন ইভানের বাড়ির দারোয়ান, কাজের মহিলা ও তার ছেলে, ইভানের পিএ, অফিসের দারোয়ান ও অফিসের কিছু স্টাফদের বলে দিয়েছেন ইভান সম্পর্কে কেউ ফোনে বা সরাসরি কিছু জানতে চাইলে তারা যেন রেহনুমার শিখিয়ে দেওয়া বলি আওড়ায়। তা হচ্ছে ইভান একজন নম্রভদ্র পরিশ্রমী ছিল। কাজের বাইরে একটা সেকেন্ডও সে ফালতু খরচ করে না। এই অফিসটা দাঁড় করানোর ক্ষেত্রে অর্ধেক কৃতিত্ব ইভানের। আরও বলেছেন ইভানের আজে বাজে বন্ধু বান্ধবের আড্ডার অভ্যাস দূর থাক, তার কোনো প্রকার বন্ধুই নেই। যা আছে তা একমাত্র শুভাকাঙ্ক্ষী, কলিগ আর বিজনেস সম্বন্ধীয় পরিচিত জন। সুতরাং আশফাকুদ্দিন আরও যেসব দু এক জায়গায় খোঁজ খবর করেছেন সব জায়গায় একই ধরনের বক্তব্য শুনেছেন। তবে ওনার খুব ইচ্ছা ছিল ইভানদের প্রতিবেশী ফ্ল্যাটে যারা থাকে তাদের থেকে কিছুটা খোঁজ নিতে, কিন্তু পরিচয় গোপন করে ছদ্মবেশী লোক পাঠানোতে সেটা সম্ভব হয়নি। দারোয়ান সঠিক পরিচয় ছাড়া ভেতরে ঢুকতে দেয়নি। অবশ্য যতটুকু জেনেছেন তার চেয়ে বেশি জানার প্রয়োজনও নেই। শুধু একটা বার ছেলেটাকে সরাসরি দেখলেই তিনি সম্পূর্ণ মতামত দিয়ে দিবেন। দিন 7 পরের কথা। রেহনুমা অফিসে নিজের কেবিনে বসে আছেন। চেয়ারে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছেন। তার মনটা আজ ভালো। পাত্রপক্ষ থেকে খোঁজ খবর করা বন্ধ হয়েছে অনেকদিন হলো। সম্ভাবনা আছে ইদানিং এর মধ্যেই কিছু একটা সিদ্ধান্ত জানতে পারবেন। তবে তার আগে ইভানকে রাজি করাতে হবে একবার পাত্রের সাথে দেখা করার জন্য। রেহনুমা হলফ করে বলতে পারেন ইভান কখনোই রাজি হবে না। অর্থাৎ এক্ষেত্রেও কিছু একটা প্ল্যান তৈরি করতে হবে। যেভাবেই হোক ওদের একবার দেখা করাতে না পারলে বিয়ের কথা এগোবে না। আর এটা স্বাভাবিক। সবাই তো আর ইভানের মতো ব্যাপরোয়া কেয়ারলেস নয়। হুট করে কেবিনের দরজাটা খুলে গেল থাম শব্দে। ক্ষিপ্র পায়ে কাছের ডেস্কটার সামনে এগিয়ে এসে দুহাতে ডেস্কের উপর চেপে ধরল ইভান। রেহনুমা সচকিত সোজা হয়ে বসেন। ইভান ডেস্কের সামান্য ঝুঁকে বিক্ষিপ্ত স্বরে চেঁচিয়ে উঠল, এসব কি শুনছি আমি? কেন করছো এসব? জবাব দাও। রেহনুমা বিচলিত হয়ে বলেন, কি হয়েছে? ইভান থাম করে ডেস্কের কাচের উপর কিল বসায়। এরপর ক্রিস্টালের ভারী পেপার ওয়েটটা থাবা মেরে ফেলে দেয় ডেস্ক থেকে। হাজুরের ছোট্ট টেবিলে রাখা ফুলদানিটার গায়ে ছিটকে পড়ে সেটা। সাথে সাথে নিচে পড়ে ঝনঝন শব্দে ভেঙে যায় রেহনুমার শখের ফ্লাওয়ার ভাসটা, যেটা তিনি গত মাসে থাইল্যান্ডের একটা বিরাট মল থেকে খুব পছন্দ করে কিনেছিলেন। পেপার ওয়েটের নিচে চেপে রাখা কিছু কাগজপত্র ছিল, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ফ্লোরের উপর। রেহনুমার ভ্রুযুগল কুঁচকে আসে। তিনি ইভানের দিকে কঠিন চোখে তাকিয়ে রইলেন। ইভানকে দেখে বোঝাই যাচ্ছে সে বহু কষ্টে নিজেকে সামনে রেখেছে। যে কোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে আশেপাশে সব ভাঙচুর শুরু করবে। ইভান চোখ দুটো বন্ধ করে লম্বা শ্বাস নেয়। তারপর আবারও ডেস্কটা 2 হাতে চেপে ধরে শুধায়, তুমি চাচ্ছটা কি আসলে? মিথ্যার উপর ভিত্তি করে একটা সম্পর্ক করতে, তাও সেটা এমনই মিথ্যা যার সাথে সত্যের বিন্দুমাত্র যোগসূত্র নেই। তোমার মাথায় কি ডিফেক্ট হয়েছে? পাগল হয়েছো তুমি? রেহনুমা বুঝতে পারলেন ইভান সব জেনে গেছে, আর লুকিয়ে লাভ নেই। তাই তিনি
কোনো ভনিতা না করে গলার স্বর যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে বললেন, ইভান, স্থির হও আগে। তোমার উত্তপ্ত মস্তিষ্কে এখন আমার ভালো কথাও বিষাদ লাগবে। তাহলে আমার মাথাটা উত্তপ করো কেন? কি চাও তুমি? কেন আমার জীবনটা নষ্ট করতে উঠে পড়ে লেগেছ? আমি হ্যাপি আছি। ক্যান্ট ইউ সি? আই অ্যাম অ্যাবসোলুটলি হ্যাপি উইথ মাই ব্লাডি রাবিশ লাইফ। তুমি যা করতে চাচ্ছ তাতে কি আমার খুব উপকার হবে? আমি কি অন্ধ, খোড়া নাকি বাক প্রতিবন্ধী যে আমার ব্যাপারে বানিয়ে বানিয়ে সুনাম রটাতে হবে তোমার? আমি যা আছি তাতে যদি কারো প্রবলেম হয়, আই ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট দ্যাট, নট ইভেন ইউ। এসব বন্ধ না করলে তোমার কপালে শনি আছে বলে রাখলাম। নিজের কথার শেষ উন্মাদের মতো দরজায় লাথি মেরে বের হয়ে গেল ইরফান। রেহনুমা অনেক আগেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন। তিনি বিস্ময়ে বিহ্বল হয়ে ইরফানের যাওয়ার পথে তাকিয়ে আছেন। চোখ ফেটে বেরিয়ে আসতে চাচ্ছে তপ্ত জলরাশি। নিজের গর্ভধারিণী মায়ের সাথে এ কেমন আচরণ করে গেল ইরফান? কেমন ছিল তার মুখের ভাষা? রেহনুমার কান দুটো এখনো গরম হয়ে আছে। বিস্ময় কাটতেই তিনি ধাপ করে বসে পড়লেন চেয়ারে। এরপর আবারও আগের মতো মাথা পেছনে হেলিয়ে চোখ বন্ধ করলেন। সাথে সাথে চোখের দুই কোণ বেয়ে গড়িয়ে গেল গরম নাজল। বহু বছর পর আজ কাঁদলেন তিনি। যতক্ষণ বুকটা হালকা না হলেও ফুপে ফুপে কাঁদলেন। তিনি তো কোনোদিনও ইভানের খারাপ চাননি। তাহলে ইভান কেন তাকে শত্রুর তালিকায় ফেলে রেখেছে? এটা ঠিক তিনি মাঝে মাঝে কঠোর আচরণ করেন, সেটা তো সন্তানদের ভালোর জন্যই করেন। আর এটা সব বাবা মাই করেন এবং করা উচিত। ইভানের অন্তরে যে দাগ কৈশোরে পড়েছে তাতে রেহনুমার ভূমিকা থাকলেও তার তো কোনো দোষ নেই। তিনি নিজে তখন বিপর্যস্ত, উদ্ভ্রান্ত হয়ে পড়েছিলেন। ইচ্ছে করে তো ইভানকে কষ্ট দেননি। ইভানের মস্তিষ্কে অসংখ্য বাজে স্মৃতি জমা হয়েছে, এটা সত্য, যেগুলো আজও সে ভুলতে পারেনি। সেসব স্মৃতি আজ তাকে মানসিকভাবেই উন্মাদ করে রেখেছে, নষ্ট করে দিয়েছে তার মন মানসিকতা, আর হৃদয়টা করে দিয়েছে পাথর। আঘাতে জর্জরিত রেহনুমা সিদ্ধান্ত নেন যে করেই হোক ইভানকে তিনি একটা সাইকিয়াট্রিস্ট অবশ্যই দেখাবেন। পরের কয়েকটা দিন ইভান অফিসে এলো না। রেহনুমা খোঁজ নেওয়ার ফুরসত পাননি। সেদিনের পর হঠাৎ করে প্রচন্ড কাজের প্রেসারে পড়ে যান। কিন্তু তার একমাত্র ভরসা স্থান সারিকা নামের মেয়েটির মাধ্যমে সব ধরনের খবরই রেখেছেন। মেয়েটির নানান লোক লাগিয়ে নানান মাধ্যমে ব্যবহার করে ইভান আর ওর গ্রুপের তথ্য জোগাড় করে দেয়। সারিকা এই অফিসে জয়েন করার পর থেকে অফিসিয়াল কত অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে যে রেহনুমাকে উদ্ধার করেছে বলা বাহুল্য। তাই তিনি এখন মেয়েটাকে যথেষ্ট ভরসা ও বিশ্বাস করেন। আর তাই তো পারিবারিক বিষয়গুলোতেও এখন সারিকার সাহায্য নেন তিনি, বিশেষ করে খোঁজ খবরের দিকটা। সারিকা জানতে চাইলেও সে ইভানের সাথে যোগাযোগ করবে কিনা, অফিসে আসার জন্য না হয় অনুরোধ করবে। ইভানের সাইডের কাজগুলো ভিন্ন হলেও আগে রেহনুমায় দেখতেন, কিন্তু ইভান আসার পর সে নিজের মন মতো কাজগুলো সাজিয়েছে, যে কারণে এখন অন্য যেই হ্যান্ডেল করতে বসবে তাকে হিমশিম খেতে হয়। তাই তার কাজগুলো অনেকটা বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে। কিন্তু রেহনুমা নিষেধ করলেন। তিনি চান ইভান যখন নিজেকে সুস্থির অনুভব করবে তখন নিজ থেকে অফিসে আসুক। ছেলেটার জন্য বড় মায়া হয় রেহনুমার, তার কত আদরের সন্তান এই ইভান। অথচ ইভানের জীবনটা গোছাতে পারছেন না তিনি, একটু সুখী করতে পারছেন না ছেলেটাকে। ইদানিং এসব ভেবে বারবার তার চোখে জল আসে। এমনটা তো কখনো হয়নি। অফিস থেকে বাড়ি অবধি সকলে জানে তিনি অত্যন্ত কঠিন ও শক্ত ধাঁচের মহিলা, যিনি স্বামীর বিচ্ছেদেও বিচলিত হননি। সকল প্রতিকূল পরিবেশে নিজেকে সোজা করে দাঁড় করিয়ে রাখতে পারেন। তিনি আজকাল এতটা দুর্বল অনুভব করেন। কাকে বোঝাবেন? কার কাঁধে একটু মুখ লুকিয়ে চোখের জল ঝরাবেন? বাবা মা না হয় বেঁচে নেই, ভাই বোনগুলো বেঁচে থেকেও মরার মতো। ভাই থাকে পরিবার সহ দেশের বাইরে, আর ছোট বোনটাও এখন আর তেমন যোগাযোগ রাখে না। স্বামী, সংসার, সন্তান নিয়ে যেন বড়ই ব্যস্ত। রেহনুমা জানেন মুখে না বললেও ওরা তাকে নিয়ে অনেক লজ্জিত। যে জায়গায় চরিত্রহীনা এক মহিলা এসে নিঃসন্তানের বাবাকে পটিয়ে বিয়ে করে ফেলতে পারে, সেখানে রেহনুমা তো তার সন্তানের জননী। ইমরান তাকে রাখতে চাওয়ার পরেও তিনি থাকেননি, এতে অনেকেরই খুব তার প্রতি। সবার ভাষ্য নিজের সন্তানদের মায়াই হলেও একসময় ইমরান ঘরমুখো হতো। কিন্তু রেহনুমা কি করে বোঝাবেন লোকটার তো স্বভাব চরিত্রটাই এরকম শুরু থেকে। তার চরিত্র দোষের সুযোগেই তো জাসমিন পেরেছে নিজের উদ্দেশ্য হাসিল করতে। এমন একটা লোকের সাথে আর যাই হোক সংসার করা অন্তত সম্ভব ছিল না রেহনুমার জন্য।
আসলে নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের উপর আঙ্গুল তুলতে সবাই পারে, অন্যের জায়গায় না দাঁড়ালে অন্যের পরিস্থিতিটা স্বয়ং দুর্ভোগ না করলে কখনোই বোঝা যায় না কেমন নিপীড়ন। আকাশে সূর্যের আলো কালচে মেঘে ঢাকা পড়েছে, ধীরে ধীরে ঠান্ডা বাতাসে শরীরের লোমকূপগুলো কেঁপে উঠছে। বাতাস ধীরে ধীরে জোরালো হচ্ছে, সম্ভবত বৃষ্টি হবে। পিচঢালা মসৃণ রাস্তার অপর পাশে সারি সারি ফুলের গাছ, বাতাসের ছাপটায় নুয়ে নুয়ে পড়ছে গাছগুলো। দেখতে দেখতে ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করলো লাল হলুদ ফুলগুলোর মোলায়েম পাপড়ির উপর। রাস্তার এপাশে কফি শপের স্বচ্ছ কাজ ভেদ করে সেদিকে তাকিয়েছিল ইভান। বৃষ্টির ফোঁটা ঘন হতে দেখে তার কপাল কুঁচকে এলো। অসীম বিরক্তি নিয়ে এসে বসে আছে কফি শপটিতে। অপেক্ষা করতে করতে মনে হচ্ছে আনন্দকাল পেরিয়ে যাচ্ছে। অপেক্ষা জিনিসটা কখনোই তার সহ্যের খাতায় ছিল না। বসে থাকতে থাকতে তীর তীর করে বেড়ে চলেছে তার ক্রোধ। একসময় রাগে নিঃশ্বাসটাও ঘন হয়ে আসতে চাইল। কাঁচের টেবিলটাতে সজোরে চপটক হাত করে উঠে পড়বে সে। হঠাৎ এমন সময় সামনের দরজায় চোখ পড়ল। কফি শপের দরজা দিয়ে প্রবেশ করলো একটি মেয়ে। ইভান ভ্রু কুচকে তাকিয়ে রইল, বুঝতে চেষ্টা করছে এই কি সেই মেয়ে। মেয়েটা এদিক ওদিক তাকাতে তাকাতে ধীর গতিতে সামনে এগোচ্ছে, বোধহয় কাউকে খুঁজছে। ইভান চিনতে পারল মেয়েটির চোখ এখনো তার উপর পড়েনি। আর একটু এগোলে ইভান পরিষ্কার গলায় ডাকলো, এক্সকিউজ মি। মেয়েটি গলার স্বর অনুসরণ করে ইভানের দিকে দৃষ্টিপাত করলো, তারপর সাথে সাথে বিস্ময়ে চমকে উঠল। তার হাঁটাও থেমে গিয়েছে। ইভান আরো একবার ডাকলো এক্সকিউজ মি বলে। মেয়েটি হুঁশ ফিরে পেয়ে কাপা কাপা পায়ে এগিয়ে এলো। ইভানের সামনে দাঁড়িয়ে তেমনি কাপা কাপা গলায় রিনরিনের স্বরে উচ্চারণ করলো, আপনি? ইভান মেয়েটির মুখটা ভালোভাবে একবার পরখ করে নিল। বাইরে এখন জোরালো বৃষ্টি হচ্ছে, তারে কিছুটা রেশ মেয়েটির চোখে মুখে রয়ে গেছে। বৃষ্টির বিন্দু বিন্দু ফুটাগুলো মোছার সুযোগ পায়নি এখনো। রিক্সা থেকে নামার পর বৃষ্টি শুরু হতে এক প্রকার ছুটে এসেছে কফি শপের সামনে। তাতেও চুল মুখ আর শরীরের কিছুটা অংশ রক্ষা করতে পারেনি। শরীর সামান্য ভিজলেও চুলগুলো প্রায় লেপ্টে পড়েছে। মুখে মেকআপ থাকলে হয়তো সেগুলো লেপ্টে পড়তো। ইভান দেখলো বেবি পিঙ্ক কালার লিপ টিন্ট দেওয়া মেয়েটির ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে, ঠোঁটের উপরেও ফোটা ফোটা পানি। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ইভানের দিকে, চমকটা এখনো কাটাতে পারেনি। ইভান চোখ ঘুরিয়ে জানলা দিয়ে বাইরে চাইল। সে প্রচন্ড হতাশ। এমন একটা আনকালচার্ড মেয়ে কিভাবে তার জন্য পছন্দ করতে পারলো মা? মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে আধুনিকতার আটাও নেই। ধবধবে সাদা রঙের সালোয়ার কামিজ পরা মেয়েটি এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। রংধনুর মতো নানা রঙে মিশ্রিত চুনরি ওড়নাটা সম্পূর্ণটাই বুকের উপর মেলে দেওয়া। অত্যাধুনিক চালচলনে অভ্যস্ত ইভানের চোখে মেয়েটির ওড়নাটা যেন ভীষণ বেমানান ঠেকল। যার আশেপাশের কয়েক মাইলের মধ্যেও কেউ ওড়না গায়ে দেয় কিনা সন্দেহ। এভাবে ওড়না জড়ানো দেখে যেন না কুচু ইভানের বিরক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। বলা বাহুল্য আজকাল তার মধ্যে ভালো মন্দ প্রভেদের মতো ধৈর্য আর জ্ঞান নেই। যা দেখে তাতেই তার বিতৃষ্ণা বোধ হয়। ইভান রাগ গোপন করে বলল, দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটি কিছু না বলে চুপচাপ সামনের চেয়ারে ইভানের মুখোমুখি বসলো। সে এতক্ষণে নিজেকে ধাতস্থ করতে পেরেছে। চেষ্টা করলো স্বাভাবিক স্বরে কথা বলার, কিন্তু যতই হোক প্রথম দেখায় এতটাও সহজ হওয়া সম্ভব না কারো পক্ষে। আর তার মতো নিশ্চুপ স্বভাবের মেয়ের জন্য তো নয়। এটা তার কাছে এক প্রকার পর্বত জয় করার সমান বলা চলে। তবু ইভানের মতো সুপুরুষের সামনে নিজের ইমেজ হারাতে চায় না, তাই মুখে উচ্চারণ করলো, আসলে আমি ভাবিনি আপনাকে এখানে দেখব। আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এসেছি। ইভান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গম্ভীর আওয়াজে বলে, ফ্রেন্ডের মাধ্যমে আমি আপনাকে ডেকেছি। কথাটা শুনে যেন মেয়েটির পিলে চমকে উঠল। অবাক গলায় বলল, কি বলছেন? আপনি কিভাবে ওর সাথে যোগাযোগ করলেন? আমি নিজেই তো কয়েক বছর যাবত ওর সাথে যোগাযোগ করতে পারছি না। ইভানের মুখের ভাব পাল্টালো না। সে আগের গলায় বলল, আপনার সাথে একান্তে কিছু কথা বলা আবশ্যক ছিল। আমি ভনিতা জানি না, তাই ডিরেক্ট কথা বলছি। আপনি আর আপনার ফ্যামিলি আমার ব্যাপারে যেমনটা শুনেছেন আমি তেমন নই। মিথ্যে কথা সাজিয়ে আপনাদেরকে বিয়ের জন্য রাজি করানো হচ্ছে। আপনার মামা খোঁজ করতে গিয়ে জেনেছেন আমি অত্যন্ত ভদ্র ও কর্মনিষ্ঠ ছেলে, অথচ আমি এর সম্পূর্ণই উল্টো, বরং উল্টোরও এক কাঠি উপরে। বারে যাওয়া, ড্রিঙ্ক করা, নেশায় বুধ হয়ে দিনের পর দিন ঘরে পড়ে থাকা, এসব আমার নিত্যদিনের বিষয়। আই থিঙ্ক এবার আপনি আপনার মামাকে বলবেন
বিয়েটা আপনি করছেন না? মেয়েটি স্তব্ধ হয়ে বসে রইল। তার নজর টেবিলের এক কোণে। কথার মাঝে একবারও ইভানের দিকে তাকায়নি। এক নাগারের সে কারো চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। অনেকক্ষণ পর সে অস্ফুটে স্বরে বলল, মামা তো বিয়ের ব্যাপারে অনেক আগেই নাকচ করে দিয়েছেন, বলেছেন বিরাট সমস্যা আছে। আমি বুঝতে পারিনি কি সমস্যা, তবে এখন জেনেছি। কিন্তু মেয়েটির কথা শেষ হওয়ার আগেই ইভান টেবিলের একটা চাপড় বসায় আর মুখে উচ্চারণ করে, ড্যামিট। আর কিছু শোনার বা বলার অপেক্ষা না করে হুড়মুড়িয়ে বের হয়ে পড়ে কফি শপ থেকে। ততক্ষণে বৃষ্টি কমে এসেছে, তবে বন্ধ হয়নি। ইভান বাইকে উঠে হেলমেট পরল। তারপর কিছুক্ষণ গিয়ারের বিকট শব্দ তুলে একটানে হাওয়া হয়ে গেল। রাগে তার মাথার রগ দপদপ করছে। ওরা আগে বিয়ে বাতিল করে দিয়েছে, তাহলে আজ এত কাহিনী করে মেয়েটিকে তলব করে এনে এত কিচ্ছা কাহিনী শোনানোর কোনো মানেই ছিল না। অযথা নিজ মুখে নিজের দুর্নাম অপরিচিত একটা মেয়ের কাছে বসে বসে করে এসেছে। আর মেয়েটিকে এই পর্যন্ত আনতে তার পিএস ফায়াজের কি পরিমাণ কসরত করতে হয়েছে তা কেবল সে জানে। প্রথমে মেয়েটির নারী নক্ষত্র বের করা, তারপর তার বান্ধবীকে বের করা, তারপর বান্ধবীকে নানান ব্ল্যাকমেইল করে মেয়েটিকে ডেকে আনা। সবকিছু ভেবে ইভানের মাথা বিগড়ে যাচ্ছে। এদিকে কফি শপের টেবিলে বসে নিস্তব্ধ মেয়েটি মনে মনে ভাবছে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।